হাই এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজ আমরা ক্লাস 11-এর ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির পি ব্লকের গ্রুপ 14 যেটা রয়েছে, অর্থাৎ কার্বনের যে গ্রুপটা, সেই গ্রুপটার ইন ডিটেলস দেখে নেব। থিওরি যা যা আছে এনসিআরটিতে, আমি পুরো থিওরিটাই এনসিআরটিটা এখানে কভার করার চেষ্টা করেছি। যে যে ইম্পর্ট্যান্ট জায়গাগুলো রয়েছে তার পুরোটাই কভারটা করার চেষ্টা করেছি, এবং এইটা আমার তোরা মানে এই নোটটা দেওয়াই থাকবে, যেটা লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওতে। তো সেই লিঙ্কে ক্লিক করে তোরা এই যে আমাদের নোটটা, ইংলিশ ভার্সানের নোট এটা রয়েছে, তো সেটার পিডিএফ ফাইল পেয়ে যাবি। এবং তার সাথে এটাও বলার, যারা প্রথম দেখছিস তারা অবশ্যই তার সাথে যে পি ব্লকের স্ট্রাকচার এবং পি ব্লকের ট্রেন্ড, এই দুটো একটা ভিডিও রয়েছে, সেই দুটোকেও আমাদের চ্যানেল থেকে তোরা দেখে নিস। তাহলে ওভারঅল 11টা এবং গ্রুপ 13-এরও একটা ডিটেল থিওরি আলোচনা এর আগে আছে, সেটাও দেখে নিবি। তাহলে ক্লাস 11-এর পি ব্লকটা পুরোটাই কম্পিটিটিভের জন্য একদম রেডি হয়ে যাবে। ওর মধ্যে থেকেই সব কোয়েশ্চেনই পাবি, বারবার রিভিশনের মাধ্যমে জিনিসটাকে মাথায় রাখতে হবে। তো আমরা শুরু করি গ্রুপ 14 যেটা, তাতে প্রথমে দেখে নিই যে কী কী মৌল আছে। না, এটা কার্বনের গ্রুপ, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। তো কার্বন যে যে অক্সিডেশন স্টেটগুলো দেখায় ভ্যারিয়েবল, তো +4 দেখায়, +2 দেখায়, -4ও দেখায়। সিলিকন +4 -4 দেখায়, জার্মেনিয়াম দেখায় +2 আর +4, টিন +2 +4, আর লেডটা দেখায় অনলি +2। লেড কিন্তু +4 দেখায় না। কেন দেখায় না? না, ইনার্ট পেয়ার এফেক্টের জন্য, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্য। আচ্ছা, এই ইনফরমেশানগুলো খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউ এর জন্য, যে অ্যামাং দ্য ডিফারেন্ট অ্যালোট্রপস অফ কার্বন, C12 অ্যান্ড C13 আর স্টেবল। যে বিভিন্ন রূপভেদ থাকে কার্বনের, তার মধ্যে C12 আর C13টা স্থায়ী, আর C14 যেটা, সেটা বলছে রেডিও অ্যাক্টিভ, তেজস্ক্রিয়। তার মানে এটা স্টেবল নয়, এটা ভেঙে যায় আর কি, রেডিও অ্যাক্টিভ ডিকে করে, তেজস্ক্রিয় বিভাজন হয়। এবং এই ইনফরমেশনটাও বলে দেওয়া আছে যে হাফ লাইফ অফ C14, মানে C14-এর যেটাকে T12 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মানে C14-এর অর্ধায়ুকাল, অর্থাৎ যদি X গ্রাম C14 থাকে, তাহলে X/2 গ্রাম C14 ভেঙে তৈরি হতে, মানে হাফ হয়ে যেতে কত সময় লাগবে? না 5770 ইয়ার, 5770 বছর। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান, সেটা হচ্ছে যে এই কার্বন যেটা, সেটা হচ্ছে 17th মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট ইন আর্থস ক্রাস্ট। মানে ভূপৃষ্ঠে যদি প্রাচুর্যের দিক থেকে দেখা হয়, মানে কত বেশি অ্যামাউন্টে আছে কোয়ান্টিটেটিভলি, তাহলে তার আগে 16টা মৌল আছে, এটা হচ্ছে 17তম মৌল। আর সিলিকন, এটা হচ্ছে কার্বনটা 17তম, কিন্তু সিলিকনটা হচ্ছে সেকেন্ড মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট ইন আর্থস ক্রাস্ট। জেনারেলি সিলিকন এক্সিস্ট অ্যাজ সিলিকা অ্যান্ড সিলিকেট ইন নেচার। বলছে সিলিকনটা প্রকৃতিতে সাধারণত সিলিকা, সিলিকা মানে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডটাকেই সিলিকা বলা হয়, SiO2। তো সিলিকা বা সিলিকেট হিসেবে SiO4 4- হিসেবে অবস্থান করে। আর আলট্রা পিওর জার্মেনিয়াম আর সিলিকন, এইটা বলছে ইউজড ইন ট্রানজিস্টার অ্যান্ড সেমিকন্ডাক্টর ডিভাইসেস। এটা আলট্রা পিওর জার্মেনিয়াম আর সিলিকনের একটা মানে খুব ইম্পর্ট্যান্ট ইউজ, যে ট্রানজিস্টার আর বিভিন্ন সেমিকন্ডাক্টর যে মেশিনারিজ রয়েছে সেখানে ব্যবহার করা হয় আর কি, অর্ধপরিবাহীতে। তো এটা হলো। এবার বলছে যে জেনারেল আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন অফ গ্রুপ 14 এলিমেন্ট। তো অবভিয়াসলি ওর আউটার মোস্টে 4টে ইলেকট্রন থাকবে, তাই তার আউটার মোস্ট NS2 NP2। তার মানে সো দ্য গ্রুপ অক্সিডেশন স্টেট অফ গ্রুপ 14 ইজ, তার মানে ওই গ্রুপের জারণ অবস্থা, জেনারেল সাধারণ জারণ অবস্থা যেটা, সেটাই 4টে ইলেকট্রন বেরোতে পারে, 4টে ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, তাই +4 হবে। আর ম্যাক্সিমাম কোভ্যালেন্সি অফ কার্বন, কার্বনের সর্বাধিক সমযোজ্যতা কত হতে পারে? 4 হতে পারে। আচ্ছা, এবার বলছে যে রিজন বিহাইন্ড অ্যানামালাস বিহেভিয়ার অফ কার্বন, মানে কার্বনের বাকি, মানে ওই গ্রুপ 14-এর বাকি যে এলিমেন্টগুলো রয়েছে, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, তাদের থেকে
কার্বনের ধর্মের কিছু ব্যতিক্রম দেখা যায়। অ্যানামালাস বিহেভিয়ার মানে ব্যতিক্রমী ব্যবহার। তো সেটার কারণগুলো কী কী? তো প্রথম পয়েন্টটা হচ্ছে কার্বন ল্যাক্স এনি ভ্যাকেন্ট ডি অরবিটাল, কার্বনে কোনো ফাঁকা ডি কক্ষক নেই। তারপর হচ্ছে স্মল সাইজ অফ কার্বন অ্যাটম, কার্বন পরমাণুর ক্ষুদ্র আকার। নেক্সট হচ্ছে হাই আয়নাইজেশন এনথ্যালপি অফ কার্বন অ্যাটম, কার্বন পরমাণুর উচ্চ আয়নীভবন এনথ্যালপি, কারণ ওটা টপ মোস্ট এলিমেন্ট, গ্রুপের একদম ওপরে আছে, ফলে অফকোর্স তার আয়নাইজেশন এনথ্যালপি হাই, কারণ তার সাইজ খুব ছোট। ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন অ্যাটম, এটাও হাই, মানে হাই ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন অ্যাটম মানে কার্বনের উচ্চ তড়িৎ ঋণাত্মকতা। তো এই চারটে কারণে ধর্মগুলো কার্বনের বাকি ওই গ্রুপ 14-এর অন্যান্য মৌলর থেকে আলাদা হয়। আচ্ছা, এবার আর একটা জায়গা যেটা বলছে ইন গ্রুপ 14 ডাউন দ্য গ্রুপ, মানে গ্রুপ 14-এ যদি গ্রুপের ওপর থেকে নিচে নামা হয়, ডাউন দ্য গ্রুপ যদি যাওয়া হয়, তাহলে বলছে স্টেবিলিটি অফ +4 অক্সিডেশন স্টেট ডিক্রিজেস, না +4 জারণ অবস্থার স্থায়িত্ব কমতে থাকে, অ্যান্ড দ্যাট অফ +2 অক্সিডেশন স্টেট ইনক্রিজেস, এবং +2 জারণ অবস্থার স্থায়িত্ব বাড়তে থাকে। কেন হয় না, ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্য। নেক্সট যেটা বলা হচ্ছে Pb4+ is a very strong oxidizing agent as it readily dissociates into Pb2+। তো এখানেও লেড যেহেতু একদম নিচের দিকে রয়েছে গ্রুপ 14-এর, তার মানে ওখানে একটা ইনার্ট পেয়ার এফেক্ট যথেষ্ট বেশি অ্যামাউন্টে দেখা যায়, সেই কারণে ইনার্ট পেয়ার এফেক্ট দেখানোর জন্য ওর দুটো 6s ইলেকট্রন লেডের, তারা কিন্তু মানে বন্ডিংয়ে টেক পার্ট করতে পারে না, তাই লেডের এফেক্টিভ ভ্যালেন্সি ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট 4 থেকে কমে 2 হয়। এবার PbO2-তে লেড আছে +4-এ, তাহলে সেটা আনস্টেবল অক্সিডেশন স্টেট, লেডের স্টেবল অক্সিডেশন স্টেট ইনার্ট পেয়ার এফেক্টের জন্য +2, সেই জন্য ওই +2 স্টেটে যাওয়ার জন্য PbO2টা ইন নো টাইম মানে সাথে সাথে ভেঙে PbO প্লাস নেসেন্ট অক্সিজেন, জায়মান অক্সিজেন তৈরি করে। যেহেতু এখান থেকে জায়মান অক্সিজেন খুব কুইক পাওয়া যায়, নেসেন্ট অক্সিজেন পাওয়া যায় খুব তাড়াতাড়ি, সেই জন্য PbO2 অ্যাক্টস অ্যাজ অ্যান এক্সেলেন্ট অক্সিডাইজিং এজেন্ট, মানে PbO2 অত্যন্ত উত্তম জারক পদার্থ হিসেবে কাজ করে। নেক্সট আর একটা ইনফরমেশন বলা হচ্ছে যে PbI4 ডাজ নট এক্সিস্ট, যে PbI4 যৌগটার অস্তিত্ব নেই। কেন? তার কারণ হচ্ছে লার্জ সাইজড I- অ্যানায়ন হ্যাজ ভেরি হাই পোলারাইজিং পাওয়ার, মানে I- যেহেতু আকার অত্যন্ত বড়, সেই জন্য তার পোলারাইজিং পাওয়ার খুব বেশি হয়, এবং পোলারাইজিং পাওয়ার বেশি হওয়ার কারণে ওই PbI4টা সঙ্গে সঙ্গে রেডিলি ভেঙে PbI2+I2 তৈরি করে দেয়, যে কারণে PbI2টা এক্সিস্ট করে না। কিন্তু এখানেও MCQতে দিতে পারে বলে এই ইনফরমেশানটাও এখানে আমি বলে দিয়েছি যে এই যে বাকি তিনটে হ্যালাইড, টেট্রা হ্যালাইড, PbF4 বা PbCl4 বা PbBr4, এগুলোরও কি এক্সিস্টেন্স নেই? যদি এরম টাইপের কোয়েশ্চেন করে তাহলে উত্তর হবে কিন্তু না, এদের এক্সিস্টেন্স আছে, শুধু PbI4 এর নেই। যদিও এদের এক্সিস্টেন্স থাকলেও বলা আছে অলদো আনস্টেবল, কিন্তু তাদের স্থায়িত্ব কম, কিন্তু তাদের অস্তিত্ব আছে, আনস্টেবল হয়। তো তোকে যদি বলে যে কোনটার অস্তিত্ব নেই, তখন কিন্তু এই চারটের মধ্যে শুধু PbI4ই হবে। এইগুলো স্টেবিলিটি কম কিন্তু এক্সিস্ট করে অবশ্যই। নেক্সট এর কথাটা বলা হচ্ছে, এটা কার্বনের খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টারিস্টিক ফিচার, তার ক্যাটিনেশান প্রপার্টি, ক্যাটিনেশান ধর্ম, মানে সেটা খুব হাই হয় বলছে, উচ্চ ক্যাটিনেশান ক্ষমতা। কেন না, ডিউ টু স্মল সাইজ অফ কার্বন অ্যাটম অ্যান্ড ভেরি স্ট্রং সিসি বন্ড, কারণ কার্বনের আকার অত্যন্ত ছোট হয় আর সিসি বন্ডটা খুব স্ট্রং হয়, তাই পরপর জুড়ে কার্বন কার্বন বন্ড করে ও ক্যাটিনেশান শো করে। তো অর্ডার অফ ক্যাটিনেশান প্রপার্টি, তো ক্যাটিনেশান যে ধর্ম তার ক্রমটা কি, কার্বনটা খুব বেশি হয়, তারপর সিলিকনটার থেকে কম হয় জার্মেনিয়াম আর টিনের, জার্মেনিয়াম টিন অলমোস্ট সেম হয়, আর লেডটা ক্যাটিনেশান প্রপার্টি শো করে না। এটাও একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান যে গ্রুপ 14-এর একমাত্র লেড ক্যাটিনেশান প্রপার্টি শো করে না। আচ্ছা, নেক্সট আর একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান বলছে যে দ্য কম্পাউন্ড ওয়্যার গ্রুপ 14 এলিমেন্টস আর ইন +4 অক্সিডেশন স্টেট আর জেনারেলি কোভ্যালেন্ট ইন নেচার। বলছে যে যৌগগুলোতে গ্রুপ 14-এর কোনো এলিমেন্ট +4 জারণ অবস্থায় থাকে, সেগুলো সাধারণত সমযোজী প্রকৃতির হয়, মানে ফাজান্স রুল থেকে আসে,
কিন্তু এক্সেপশন হিসেবে, ব্যতিক্রম হিসেবে এটাও মনে রাখতে হবে, SnF4 আর PbF4 এই দুটো বলছে আয়নিক ইন নেচার। ঠিক আছে, এইটা খেয়াল রাখতে হবে। আর তার সাথে আর একটা জিনিস, যে SnX2 ইজ মোর স্টেবল দ্যান SnX4, এই কোয়েশ্চেনগুলো আসে যে কোনটা স্টেবিলিটি বেশি কোনটার কম। PbX2 ইজ মোর স্টেবল দ্যান PbX4, তার কারণটা হচ্ছে টিন লেড যেহেতু গ্রুপ 14-এর নিচের দিকে আছে, তাই তাদের অক্সিডেশন, স্টেবল অক্সিডেশন স্টেটটা কিন্তু +2 +4 নয়। সেই জন্য এই PbX2-তে যেমন লেড +2-তে আছে তাই সেটা বেশি স্টেবল, PbX4-এ লেড +4-এ আছে তাই সেটা লেস স্টেবল। SnX2-র কেসটাও সিমিলার। নেক্সট আমরা চলে আসব যে গ্রুপ 14-এর যে মৌলগুলো রয়েছে তাদের বিভিন্ন অক্সাইডস অফ গ্রুপ 14 এলিমেন্টস কী কী না, CO2, SiO2, GeO আর GeO2, এই অক্সাইড যেগুলো রয়েছে তারা হচ্ছে অ্যাসিডিক, আম্লিক অক্সাইড। তারপর চলে আসা যাচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড, মানে উভধর্মী অক্সাইড। সেই গ্রুপ 14-এ কী কী উভধর্মী অক্সাইড জেনারেলি থাকে, মানে এনসিআরটিতে যে এক্সাম্পলগুলো বিভিন্ন জায়গায় দেওয়া আছে সেগুলোকেই আমি এক জায়গায় জট ডাউন করেছি, এর মধ্যেই কোয়েশ্চেন আসবে। তো SnO, SnO2, PbO আর PbO2 এরা হচ্ছে অ্যামফোটেরিক, মানে উভধর্মী। আর একটা নিউট্রাল অক্সাইড, প্রশম অক্সাইড, তার এক্সাম্পল হচ্ছে কার্বন মনোক্সাইড, CO। এবার আমরা চলে আসবো যে রিয়াকশান উইথ ওয়াটার, এই গ্রুপ 14 যে এলিমেন্টগুলো রয়েছে তাদের সঙ্গে জলের বিক্রিয়া সেটা কীরকম হয় না। প্রথমে বলছে যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম ডু নট রিয়াক্ট উইথ ওয়াটার, এরা জলের সঙ্গে বিক্রিয়া করে না। নেক্সট বলছে Sn রিয়াক্টস উইথ ওয়াটার টু ফর্ম SnO2 অ্যান্ড H2, Sn জলের সঙ্গে বিক্রিয়া করে SnO2 আর হাইড্রোজেন তৈরি করে। lead does not react with water due to formation of oxide on its surface, লেডটা ওয়াটারের সঙ্গে রিয়াকশান করে না, তার কারণটা হচ্ছে যে লেডটার ওপরে তোর ওই অক্সাইডের একটা সারফেস পড়ে যায়, মানে এয়ারের সঙ্গে কন্ট্যাক্টে এলে, সেই জন্য ওই লেড আর ওয়াটারের কন্ট্যাক্ট ডিরেক্ট আসে না বলে লেডটাও রিয়াকশান করে না। তার মানে এটাও খুব ইম্পর্ট্যান্ট জায়গা যে গ্রুপ 14-এর যে এলিমেন্টগুলো রয়েছে তার মধ্যে শুধুমাত্র কিন্তু টিন ওয়াটারের সঙ্গে রিয়াকশান করে SnO2 আর H2 তৈরি করছে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি যে হাইড্রোলিসিস অফ টেট্রাক্লোরাইডস অফ গ্রুপ 14 এলিমেন্টস, মানে গ্রুপ 14-এর মৌলগুলোর যে টেট্রাক্লোরাইড রয়েছে তাদের আর্দ্র বিশ্লেষণ। তো বলছে ডিউ টু অ্যাবসেন্স অফ ভ্যাকেন্ট ডি অরবাইটাল ইন কার্বন অ্যাটাম, CCl4 ক্যান নট আন্ডারগো হাইড্রোলিসিস, মানে কার্বনে কোনো ফাঁকা ডি কক্ষক না থাকায় CCl4-এর আর্দ্র বিশ্লেষণ হয় না। বাট ডিউ টু প্রেজেন্স অফ ভ্যাকেন্ট ডি অরবাইটালস ইন সিলিকন, জার্মেনিয়াম, টিন, কিন্তু সিলিকন, জার্মেনিয়াম, টিনে ফাঁকা ডি কক্ষক থাকে, সেই জন্য বলছে SiCl4, GeCl4, SnCl4 ইজিলি আন্ডারগো হাইড্রোলিসিস, এই যৌগগুলোর খুব সহজে আর্দ্র বিশ্লেষণ হয়। তো তার মেকানিজম কীভাবে রিয়াকশানটা প্রসিড করে আমরা একটু আইডিয়া নিয়ে নিই। এটা SiCl4-এর স্ট্রাকচার, প্রথমে যেটা হচ্ছে ওয়াটারের সঙ্গে হাইড্রোলিসিস, মানে ওয়াটারের সঙ্গে রিয়াকশান, অক্সিজেনের লোন পেয়ার সিলিকনের ভ্যাকেন্ট ডিতে অ্যাটাক করছে এবং একটা সিএলকে খুলে বার করছে। তো তার মানে এই সিএলটা বেরিয়ে গেল, ওটা গুড লিভিং গ্রুপ, আর ওই ওয়াটার থেকে OH পার্টটা ঢুকলো, তারপর আবার ওয়াটারের সঙ্গে ফার্দার রিয়াকশান করে আবার একটা সিএল বেরোবে, OH আসবে, এরম করতে করতে 4টে সিএল বেরোবে, তার জায়গায় 4টে OH এলো, তাহলে SiOH4 তৈরি হয়ে যায় প্লাস 4HCl। এই SiOH4 এটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড। তো এইটা তো এখানে এই যে রিয়াকশানটা SiCl4 প্লাস H2O করে SiOH4 প্লাস HCl সিলিসিক অ্যাসিড, আবার SiF4 প্লাস H2O, এই রিয়াকশানটাও ইম্পর্টেন্ট। তাতে কী তৈরি হয় না, SiOH4 প্লাস H2SiF6। আচ্ছা, নেক্সট তারপরের কোয়েশ্চেনটা বলছে যে ওয়াই অ্যাট নর্মাল টেম্পারেচার কার্বন ডাইঅক্সাইড ইজ গ্যাসিয়াস বাট SiO2 মানে সিলিকা ইজ সলিড। সাধারণ উষ্ণতা যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ কিন্তু সিলিকা কঠিন। তো কারণটা কি, তার কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা মলিকুলার সলিড আর সিলিকা হচ্ছে একটা নেটওয়ার্ক সলিড। নেটওয়ার্ক সলিড মানে হচ্ছে মানে পরপর
ও অনেকগুলো সিলিকন অক্সিজেন বন্ড ওরকম ফ্রেম করে থাকে বলে ওর এফেক্টিভ মলিকুলার ওয়েট অনেক বেড়ে যায়, সেই জন্য ও সলিড হিসেবে থাকে আর কি। মানে তোর সিলিকন অক্সিজেন ও ডাবল বন্ড জেনারেলি তৈরি করতে যায় না, কিন্তু কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি করে। তো সিলিকন অক্সিজেন যেহেতু সিঙ্গেল বন্ড, সেই জন্য অবভিয়াসলি ওর কিন্তু কোভ্যালেন্সি বাড়ার চান্সটা বেশি থাকে, এফেক্টিভ মলিকুলার ওয়েট বেড়ে যায়, সেই জন্য সিলিকাটা সলিড হয়। আর এখানে এই কিছু ডেটা দিয়ে রাখা আছে যে বন্ড এনার্জি, কার্বন অক্সিজেন বন্ড এনার্জি কত 358 কিলোজুল পার মোল, কার্বন ডাবল বন্ড অক্সিজেন হচ্ছে 800 কিলোজুল পার মোল, সিলিকন অক্সিজেন বন্ড এনার্জি 452 কিলোজুল পার মোল। এই বন্ড এনার্জিগুলো জাস্ট একটু আইডিয়া রাখা। এবং এই যে সিলিকার স্ট্রাকচারটা এরকম নেটওয়ার্ক ফর্মে থাকে, এরকম পরপর এরকম জুড়ে থাকে, ফলে ওর ওভারঅল যে এফেক্টিভ মলিকুলার ওয়েট সেটা অনেক বেড়ে যায়, সলিডিফাই করে যায়। হলো, এবার কার্বনের ইম্পর্টেন্ট কিছু অ্যালোট্রপ মানে রূপভেদ সম্পর্কে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখে নেব। প্রথমে হচ্ছে ডায়মন্ড, হীরক। তো ফার্স্ট পয়েন্টটা হচ্ছে অল কার্বন অ্যাটমস ইন ডায়মন্ড আর sp3 হাইব্রিডাইজড, মানে হীরকে প্রত্যেকটা কার্বন পরমাণু sp3 সংকরায়িত, এটা ইম্পর্টেন্ট। তারপর বলছে ডায়মন্ড ইজ ভেরি শাইনি ডিউ টু হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে ও খুব চকচকে হয় তো হিরে, তার কারণটা হচ্ছে ওদের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রতিসরাঙ্ক ডায়মন্ডের, সেটার মান অনেক বেশি হয়। নেক্সট বলছে যে নন কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তড়িতের অপরিবাহী ডায়মন্ড। তারপর বলছে ডায়মন্ড হ্যাজ হায়েস্ট থার্মাল কন্ডাক্টিভিটি, তাপীয় পরিবাহিতা সর্বাধিক হয়, থার্মাল কন্ডাক্টিভিটি সর্বাধিক হয়। আর তারপর বলছে ডেন্সিটি অফ ডায়মন্ড ইজ হায়ার দ্যান দ্যাট অফ গ্রাফাইট, মানে ডায়মন্ডের ঘনত্ব গ্রাফাইটের থেকে বেশি হয়। আর এটা হচ্ছে ডেল্টা এইচ নট ফরমেশন অফ ডায়মন্ড, মানে তোর ফরমেশন এনথ্যালপি অফ ডায়মন্ড, স্ট্যান্ডার্ড ফরমেশন এনথ্যালপি অফ ডায়মন্ড মানে হীরের প্রমাণ গঠন তাপ, সেই ভ্যালুটা হচ্ছে 1.9 কিলোজুল পার মোল। এবার হচ্ছে আর একটা যে ইম্পর্টেন্ট অ্যালোট্রপ কার্বনের, সেটা আমরা চলে আসবো, দ্যাট ইজ গ্রাফাইট। তো গ্রাফাইট দুটো ফর্মে থাকে, একটা হচ্ছে আলফা ফর্ম আর একটা হচ্ছে বিটা ফর্ম। তো আলফা ফর্মগুলোর কীরমভাবে সাজানো থাকে, এবি এবি এরমভাবে সাজানো থাকে, এটা হয় HCP স্ট্রাকচার না হেক্সাগোনাল ক্লোজড প্যাক স্ট্রাকচার। আর বিটা ফর্ম যেটা, সেটা সাজানোটা থাকে এবিসি এবিসি এইভাবে, এটাকে বলা হয় CCP স্ট্রাকচার, মানে কিউবিক ক্লোজড প্যাক স্ট্রাকচার। এবার গ্রাফাইটের যে ইম্পর্টেন্ট ফিচারগুলো সেগুলো আমরা দেখে নেব। অল কার্বন অ্যাটমস ইন গ্রাফাইট আর sp2 হাইব্রিডাইজড, সবকটা কার্বন পরমাণু sp2 সংকরায়িত। গ্রাফাইট হ্যাজ লেয়ার্ড স্ট্রাকচার, মানে ওর বহুস্তরীয় গঠন হয় গ্রাফাইটের। গ্রাফাইট ইজ ব্রিটল, ভঙ্গুর, অ্যান্ড ইট কন্ডাক্টস ইলেকট্রিসিটি, এবং তড়িতের সুপরিবাহী। গ্রাফাইট অ্যাক্টস অ্যাজ অ্যান এক্সেলেন্ট লুব্রিক্যান্ট, এটা লুব্রিক্যান্ট হিসাবে কাজ করে। গ্রাফাইট ইজ দ্য মোস্ট স্টেবল অ্যালোট্রপ অফ কার্বন, মানে গ্রাফাইট হচ্ছে কার্বনের সর্বাধিক সুস্থিত রূপভেদ, এবং এর ডেল্টা এইচ নট ফরমেশন অফ গ্রাফাইট, মানে এর স্ট্যান্ডার্ড ফরমেশন এনথ্যালপি, গ্রাফাইটের প্রমাণ গঠন এনথ্যালপির ভ্যালুটা কিন্তু হয় 0। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ ওয়েল। নেক্সট আমরা আর একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যালোট্রপ, যেখান থেকে মাঝে মধ্যেই MCQতে কোয়েশ্চেন এসছে, JEE-তে এবং নিটে, সেটা হচ্ছে এই অ্যালোট্রপটা ফুলারিন। C60 C70ও থাকে, সেটাকেও ফুলারিনের মধ্যেই ধরে, C60 বা C70ও দিলেও একই মানে ইনফরমেশান অ্যাপ্লিকেবল, খেয়াল রাখবি। তো কি কি বলেছে, মেড বাই হিটিং গ্রাফাইট ইন অ্যান ইলেকট্রিক আর্ক ইন প্রেজেন্স অফ ইনার্ট গ্যাস, মানে C60 কীভাবে তৈরি করা হয় ফুলারিন, মেড বাই হিটিং গ্রাফাইট ইন অ্যান ইলেকট্রিক আর্ক ইন প্রেজেন্স অফ ইনার্ট গ্যাস, না নিষ্ক্রিয় গ্যাসের উপস্থিতিতে একটা বৈদ্যুতিক চুল্লিতে গ্রাফাইটকে উত্তপ্ত করে ফুলারিন প্রস্তুত করা হয়। তারপর বলছে ফুলারিনস আর দ্য অনলি পিওর ফর্মস অফ কার্বন, কার্বনের একমাত্র বিশুদ্ধ রূপ হচ্ছে ফুলারিন। তারপর বলছে অল কার্বন অ্যাটমস ইন C60 আর sp2 হাইব্রিডাইজড, C60তে প্রত্যেকটা কার্বন পরমাণু sp2 সংকরায়িত। আর এর স্ট্রাকচারে এটাও খুব ইম্পর্টেন্ট ফিচার, C60 কন্টেন্স 12 পেন্টাগনস আর 20 হেক্সাগনস ইন ইট স্ট্রাকচার, মানে এর গঠনে 12টি পঞ্চভুজ এবং 20টি ষড়ভুজ বর্তমান। নেক্সট কি বলেছে,
Now C60 is highly soluble in different organic solvents like benzene, toluene, etc. তো অর্গ্যানিক সলভেন্ট তার হাইড্রোফোবিক পার্ট বেশি, হাইড্রোকার্বন পার্ট, তো তার মানে C60ও তো এটা পুরোটাই হাইড্রোফোবিক পার্ট, তো লাইক ডিজলভস লাইক, সেই জন্য এই C60 যে কোনো অর্গ্যানিক সলভেন্ট যেমন বেনজিন, টলুইন এইগুলোতে খুব ভালোভাবে দ্রবীভূত হয়। নেক্সট আমরা চলে আসব যে রিঅ্যাক্টিভিটি অফ গ্রুপ 14 এলিমেন্টস টুয়ার্ডস অ্যাসিড, মানে অ্যাসিডের সঙ্গে গ্রুপ 14 এলিমেন্টগুলোর যে বিক্রিয়া সেটা। তো প্রথমে বলছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এরা বলছে ডু নট রিঅ্যাক্ট উইথ ডাইলিউট অ্যাসিড, এরা লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না, এটা প্রথম মনে রাখলি। আচ্ছা, টিন যেটা সেটা ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করে SnNO3 তৈরি করে। লেড সেটা ডাইলিউট HCl এর সঙ্গে রিয়াকশান করে PbCl2 তৈরি করে। আবার লেড ডাইলিউট HNO3 লঘু HNO3 সঙ্গে বিক্রিয়া করে PbNO3 তৈরি করে। আর বলছে লেড ডাজ নট ডিজলভ ইন কনসেন্ট্রেটেড HCl ডিউ টু সারফেস কোটিং অফ PbCl2, মানে লেডের সঙ্গে HCl কন্ট্যাক্টে এলেই লেডের ওপরে PbCl2 একটা কোটিন পড়ে যায়, সেই জন্য লেডটা HCl এ দ্রবীভূত হতে পারে না। নেক্সট আমরা দেখব একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড কার্বনে, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড CO। তো আগে তার বৈশিষ্ট্যগুলো দেখব, যে কার্বন মনোক্সাইড কালারলেস ওডারলেস গ্যাস, গন্ধহীন বর্ণহীন গ্যাসীয় পদার্থ। নেক্সট বলছে বার্নস উইথ ব্লু ফ্লেম, নীল শিখাসহ জলে। স্পেয়ারিংলি সলেবল ইন ওয়াটার, জলে মানে কিছুটা দ্রাব্য, আংশিক দ্রাব্য। আর এটা নিউট্রাল অক্সাইড, প্রশম অক্সাইড। কার্বন মনোক্সাইড ইজ টক্সিক, কার্বন মনোক্সাইড বিষাক্ত হয় কেন? অ্যাজ ইট ফর্মস আ কমপ্লেক্স উইথ HB মানে হিমোগ্লোবিন ইন ব্লাড, কারণ এটা ওই হিমোগ্লোবিনের সঙ্গে একটা কমপ্লেক্স তৈরি করে। কমপ্লেক্সটা কীরকম? এই HbO2 হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে ছিল, এবার কার্বন মনোক্সাইড যদি চলে আসে সেখানে বেশি অ্যামাউন্টে, তাহলে এই O2টা বেরিয়ে CO সাবস্টিটিউট হয়ে যায়। এবার বলছে HbCO ইজ 300 টাইমস মোর স্টেবল দ্যান HbO2। এটা থেকে এটা তৈরি হচ্ছে, তার কারণটা হচ্ছে এর স্টেবিলিটি এর থেকে 300 গুণ বেশি, সেই জন্য মোর স্টেবলের দিকে চলে যায়। যেই কার্বন মনোক্সাইড ওটার সঙ্গে কমপ্লেক্স তৈরি করে, ওখানে ব্রিদিংয়ের প্রবলেম হয়, সেটা ফ্যাটাল হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়। এবার আমরা দেখে নেবো যে প্রিপারেশান, এর প্রস্তুতি কীভাবে করা হয় কার্বন মনোক্সাইডে। প্রথমে ফর্মিক অ্যাসিড HCOH লিকুইড অবস্থায় নেওয়া হলো, 373 কেলভিন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, আর 373 কেলভিনে হিট করলে H2O পাওয়া যায়, তার সঙ্গে কার্বন মনোক্সাইড গ্যাস পাওয়া যায়। নেক্সট হচ্ছে অক্সালিক অ্যাসিড আছে COOH, সেটাকে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে হিট করলে CO গ্যাস পাওয়া যায়, CO2 গ্যাস পাওয়া যায়, আর ওয়াটার পাওয়া যায়। হলো। নেক্সট হচ্ছে কার্বন সলিড ফর্মে, মানে একটা গ্রাফাইট ফর্মে নেওয়া হলো, প্লাস ওয়াটার গ্যাসিয়াস ফর্মে হিট করলে CO গ্যাস প্লাস H2 গ্যাস পাওয়া যায়। এই মিক্সচারটাকে CO আর হাইড্রোজেন গ্যাস, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাসের মিক্সচারকে ওয়াটার গ্যাস বলা হয়। এই ইনফরমেশনটাও শর্ট কোয়েশ্চেনে আসে। তারপর এই গ্রাফাইটের সঙ্গে অক্সিজেন আর নাইট্রোজেন দিয়ে হিট করলে পাওয়া যায় CO প্লাস N2, কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন গ্যাসের মিক্সচার। এই মিক্সচারটাকে, কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন গ্যাসের মিক্সচারকে কী বলা হয় না প্রডিউসার গ্যাস। এই ইনফরমেশানগুলো খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবি। এবার আমরা চলে আসবো কেমিক্যাল প্রপার্টিজ অফ কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের রাসায়নিক ধর্ম, ইট ইজ আ স্ট্রং রিডিউসিং এজেন্ট, তীব্র বিজারক পদার্থ। কী কী রিয়াকশান হচ্ছে, যেমন ধর Fe2O3 প্লাস 3CO, দেখ Feটাকেও রিডিউস করে Fe2O3টাকে Feতে নিয়ে এসছে, প্লাস নিজে CO অক্সিডাইজড হয়ে CO2তে এসছে। সিমিলারলি NiO প্লাস CO করে Ni প্লাস CO2 তৈরি করছে। নেক্সট বলা হচ্ছে কার্বন মনোক্সাইড রিয়াক্টস উইথ মেনি ট্রানজিশন মেটালস টু ফর্ম ভোলাটাইল কার্বনিল কমপ্লেক্সেস। কার্বন মনোক্সাইড বিভিন্ন সন্ধিগত মৌলের সঙ্গে বিক্রিয়া করে উদ্বায়ী মানে জটিল যৌগ গঠন করে। যেমন কি, যে নিকেল তার সঙ্গে 4CO নিলে NiCO হোল 4 হলো, নিকেলটা ইমপিওর অবস্থায় আছে করে এরকম কমপ্লেক্স হলো। এবার যদি হিট করা হয় তাহলে নিকেল আর 4CO আলাদা হয়ে যায়, এই অবস্থায় কিন্তু নিকেলটা পিওর হয়ে যায়। এই যে দিস প্রিপারেশন অফ পিওর নিকেল, এই যে মেথডটা, এই মেথডটার নাম আছে একটা, এটাকে বলা হয় মন্ডস প্রসেস, মন্ডের পদ্ধতি, MOND''S হলো। নেক্সট আমরা চলে আসবো কার্বন ডাই অক্সাইড। এটাও বলছে
কালারলেস ওডারলেস হেভি গ্যাস, গন্ধহীন বর্ণহীন এবং ভারী গ্যাস। তারপর বলছে CO2 ইজ অ্যাসিডিক অক্সাইড, কার্বন ডাইঅক্সাইডটা আম্লিক অক্সাইড। তারপর বলছে CO2 ক্যান বি লিকুইফাইড ইজিলি অ্যাজ ইটস ক্রিটিক্যাল টেম্পারেচার ইজ 31.1 ডিগ্রি সেলসিয়াস, মানে রুম টেম্পারেচার। সংকট উষ্ণতাটা রুম টেম্পারেচারেই হয় 31.1 ডিগ্রি সেলসিয়াস, সেই জন্য ওটাকে সহজে তরলে পরিণত করা যায়। আর সলিড CO2, কঠিন CO2, যেটাকে ড্রাই আইস বলা হয়, শুষ্ক বরফ, সেটা বলছে ইউজড অ্যাজ রেফ্রিজারেন্ট, মানে শীতলকারী পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। আর CO2টা ইউজড অ্যাজ ফায়ার এক্সটিংগুইশার, মানে আগুন নেভানোর কাজে, অগ্নি নির্বাপনের কাজেও ইউজ করা হয়। এবার আমরা দেখে নেব ল্যাব মেথড প্রিপারেশন অফ CO2, কার্বন ডাইঅক্সাইডের পরীক্ষাগার প্রস্তুতি। ক্যালসিয়াম কার্বনেট CaCO3 reacts with 2HCl to produce CaCl2 plus CO2 plus H2O. এবার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেথড অফ প্রিপারেশন অফ CO2 প্রস্তুতির পরীক্ষাগার পদ্ধতি, সেটা হচ্ছে CaCO3, ওটাকে জাস্ট হিট করে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এবার আসছি আমরা কার্বাইডে। কার্বাইড জিনিসটা কি না, দ্য বাইনারি কম্পাউন্ডস অফ কার্বন উইথ আদার এলিমেন্টস লেস ইলেকট্রোনেগেটিভ অর সিমিলার ইলেকট্রোনেগেটিভ, মানে কার্বন আর তার সঙ্গে অন্য একটা এলিমেন্টের দিয়ে গঠিত একটা যৌগকেই কার্বাইড বলা হয়। সেই অন্য যে মৌল, সেই মৌলটার ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা কার্বনের সমান বা তার থেকে কম হবে। তো এবার কার্বাইডের যে শ্রেণী বিভাগ, সেটা 3 ধরনের কার্বাইড দেখা যায় বলছে। আয়নিক কার্বাইড, আয়নীয় কার্বাইড, তারপর হচ্ছে কোভ্যালেন্ট কার্বাইড, সমযোজী কার্বাইড, তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল আর মেটালিক কার্বাইড, আন্তঃস্থানিক বা ধাতব কার্বাইড। এবার প্রথমে আমরা দেখব যে আয়নিক কার্বাইড, আয়নীয় কার্বাইড। অ্যালকালি মেটালস, অ্যালকালাইন আর্থ মেটালস অ্যান্ড অ্যালুমিনিয়াম ফর্ম আয়নিক কার্বাইডস। তাহলে গ্রুপ 1-এর মেটাল, গ্রুপ 2-এর মেটাল আর অ্যালুমিনিয়াম, এরা আয়নীয় কার্বাইড তৈরি করে। তো তার মানে যেটা করবে, এটা তার মানে তৈরি হয় কি দিয়ে, কার্বনের সঙ্গে একটা হাইলি ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, এরা যোগ করলে তৈরি হয়ে যাচ্ছে আয়নিক কার্বাইড। এবার মিথানাইড, মানে এই যে আয়নিক কার্বাইডগুলোর বিভিন্ন রিয়াকশান আমরা দেখে নেবো ইম্পর্টেন্ট। মানে অ্যালুমিনিয়াম কার্বাইড আর বেরিলিয়াম কার্বাইড, এদেরকে মিথানাইড বলা হয়। কেন বলা হয় না, অ্যালুমিনিয়াম কার্বাইড আর বেরিলিয়াম কার্বাইড, এদের সঙ্গে ওয়াটারের রিয়াকশানে আমরা তাদের হাইড্রক্সাইড পাই, তার সঙ্গে মিথেন গ্যাস পাই। যেহেতু মিথেন গ্যাস পাওয়া যাচ্ছে এই দুটো কার্বাইড থেকে, তাই এই দুটো কার্বাইডকে, অ্যালুমিনিয়াম কার্বাইড আর বেরিলিয়াম কার্বাইডকে মিথানাইড বলা হয়। নেক্সট আমরা আসছি অ্যাসিটিলাইড বা ইথাইনাইড। কাদের বলা হয় না, যারা জলের সঙ্গে রিয়াকশান করে অ্যাসিটিলিন তৈরি করে। তো লাইক CaC2, সেটা ওয়াটারের সঙ্গে রিয়াকশান করছে, করে অ্যাসিটিলিন তৈরি করছে। বা অ্যালুমিনিয়াম কার্বাইড Al2C2(3), সেটাও ওয়াটারের সঙ্গে রিয়াকশান করে অ্যাসিটিলিন আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে। তারপর হচ্ছে অ্যালাইলাইড। অ্যালাইলাইড বলছে গিভস 1 প্রোপাইন অন রিয়াকশান উইথ ওয়াটার। তো যে কার্বাইডগুলো ওয়াটারের সঙ্গে রিয়াকশান করে 1 প্রোপাইন তৈরি করে, তাদের অ্যালাইলাইড বলা হয়। যেমন ম্যাগনেসিয়াম কার্বাইড Mg2C3, সেটা ওয়াটারের সঙ্গে রিয়াকশান করে দেখ প্রোপাইন তৈরি করছে, তাই এটাকে অ্যালাইলাইড বলা হচ্ছে। এবার হচ্ছে কোভ্যালেন্ট কার্বাইড, সমযোজী কার্বাইডের উদাহরণ ওই CH4, CO2, CS2, SiC, B4C, এগুলো হচ্ছে সমযোজী কার্বাইড। আর তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল অর মেটালিক কার্বাইড, আন্তঃস্থানিক বা ধাতব কার্বাইড। তারাকে দে আর ফর্মড বাই ট্রানজিশন মেটালস, ল্যান্থানয়েডস অ্যান্ড অ্যাক্টিনয়েডস। এরা কার্বনের সঙ্গে সন্ধিগত মৌল ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েডের কম্বিনেশনে তৈরি হয়। হিয়ার কার্বন অ্যাটম অকুপাই ইন্টারস্টিশিয়াল সাইটস, এখানে কার্বন পরমাণু আন্তঃস্থানিক স্থানে অবস্থান করে। আর ইন্টারস্টিশিয়াল কার্বাইডস আর ভেরি হার্ড উইথ আ হাই মেল্টিং পয়েন্ট, এদের যথেষ্ট দৃঢ় হয় আর গলনাঙ্ক অত্যন্ত উচ্চ হয়। নেক্সট আমরা আসছি সিলিকন কার্বাইড, যেটাকে কার্বোর্যান্ডাম বলা হয়। এর প্রিপারেশান দেখে নেবো। এই সিলিকা SiO2, তার সঙ্গে কার্বন ইলেকট্রিক ফার্নেস 2000 ডিগ্রি সেলসিয়াস, 2000 ডিগ্রি সেলসিয়াসে হিট করলে এই সিলিকন কার্বাইড পাওয়া যায়, SiC+2CO।
এবং এই সিলিকন কার্বাইড যেটা, এটা বলছে ইজ আ ভেরি হার্ড সাবস্ট্যান্স, অত্যন্ত কঠিন পদার্থ, অ্যান্ড ইট হ্যাজ ডায়মন্ড লাইক স্ট্রাকচার। এবং এই সিলিকন কার্বাইডের গঠনটা অনেকটা হীরকের মতো। এটাও খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, এটা থেকেও এমসিকিউ এসেছে। all atoms of silicon carbide are sp3 hybridized. This is also very important. সবকটা কার্বন অ্যাটম, কার্বন পরমাণু সিলিকন কার্বাইডে sp3 হাইব্রিডাইজড। যেহেতু ওদের গ্রাফাইট লাইক স্ট্রাকচার, গ্রাফাইটে কার্বনগুলো যেহেতু sp3 হাইব্রিডাইজড, এইভাবে মনে রাখতে পারিস, সেই কারণেই সিলিকন কার্বাইডের কার্বনগুলো এই গ্রাফাইট লাইক স্ট্রাকচার হওয়ার জন্য, ডায়মন্ড লাইক স্ট্রাকচার, ডায়মন্ডের কার্বন sp3 হাইব্রিডাইজড বলে সিলিকন কার্বাইডের যে কার্বন সেগুলো ডায়মন্ড লাইক sp3 হাইব্রিডাইজডই হয়। এবার ইম্পর্টেন্ট রিয়াকশান আমরা দেখে নেবো। একটা হচ্ছে সিলিকন কার্বাইডের সঙ্গে 2NaOH প্লাস O2 হিট করলে Na2SiO3 সোডিয়াম সিলিকেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার পাওয়া যায়। আর একটা হচ্ছে সিলিকন কার্বাইডের সঙ্গে ক্লোরিনের রিয়াকশান হিট করলে সিলিকন টেট্রাক্লোরাইড প্লাস কার্বন টেট্রাক্লোরাইড পাওয়া যায়। নেক্সট আমরা চলে আসবো সিলিকন অক্সাইড, যেটাকে সিলিকাও বলা হয়, SiO2 যার জেনারেল ফর্মুলা। এর বলছে ইট অকার্স ইন সেভারাল ক্রিস্টালোগ্রাফিক ফর্মস, বিভিন্ন কেলাস রূপে এটাকে পাওয়া যায়, যেমন কি কোয়ার্জ, ক্রিস্টোবেলাইট, ট্রাইডিমাইট, এইগুলো। তো এই নামগুলো খেয়াল রাখবি, তোকে দিয়ে বললো যে কোনটা সিলিকার সোর্স হিসেবে ইউজড হয়, অপশান দিল, এইগুলো সিলিকার সোর্স খেয়াল রাখবি, কোয়ার্জ, ক্রিস্টোবেলাইট, ট্রাইডিমাইট। তারপর বলছে SiO2 ইজ আ নেটওয়ার্ক সলিড, এটা নেটওয়ার্ক কঠিন, উইথ আ ভেরি হাই মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক অত্যন্ত বেশি। নেক্সট বলছে SiO2 ডাজ নট রিয়াক্ট উইথ হ্যালোজেন, হাইড্রোজেন, মোস্ট অফ দ্য অ্যাসিডস, মানে SiO2-র সঙ্গে হাইড্রোজেনের রিয়াকশান হয় না, হ্যালোজেনের রিয়াকশান হয় না, বেশিরভাগ অ্যাসিড বিক্রিয়া করে না, বাট ইট রিয়াক্টস উইথ HF অ্যান্ড NaOH। কিন্তু SiO2-র সঙ্গে HF আর NaOH-এর বিক্রিয়া ঘটে, তাই এই রিয়াকশান দুটো খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। SiO2 plus 2NaOH gives Na2SiO3 plus H2O, আর SiO2 plus 4HF give SiF4 plus 2H2O। এবার এখানে যেটা ইম্পর্টেন্ট জায়গা, এটাও মাথায় রাখতে হবে যে কোয়ার্জ ইজ এক্সটেন্সিভলি ইউজড অ্যাজ পিজো ইলেকট্রিক মেটেরিয়াল, কোয়ার্জকে পিজো ইলেকট্রিক মেটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়। আর সিলিকা জেল ইজ ইউজড অ্যাজ ড্রাইং এজেন্ট অ্যান্ড অ্যাজ এ স্টেশনারি ফেজ ইন ক্রোম্যাটোগ্রাফি। মানে সিলিকা জেল কোথায় ইউজ করা হয়, মানে ক্রোম্যাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসাবে ইউজ করা হয় এবং শুষ্ককারক পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে কাইজেল গুড়, স্পেলিংটা হচ্ছে KIESELGUR, কাইজেল গুড়। এটা হচ্ছে একটা সিলিকার একটা অনিয়তাকার রূপভেদ। কাইজেল গুড় জিনিসটা কি না, অ্যান অ্যামরফাস ফর্ম অফ সিলিকা, সিলিকার একটি অনিয়তাকার রূপভেদ। আর এটা কিসে ইউজ করা হয়, ইউজড ইন ফিল্ট্রেশন অফ প্ল্যান্টস। নেক্সট আমরা চলে আসবো সিলিকেটস। সিলিকেটসরা কি না, এরা বাইনারি কম্পাউন্ডস অফ সিলিকন অ্যান্ড অক্সিজেন আর বেসড অন SiO4 4- টেট্রাহেড্রাল ইউনিটস। মানে সিলিকেটগুলোর বেসিক ইউনিট যেটা স্ট্রাকচারাল ইউনিট কিন্তু SiO4 4- থাকে। এবার বলছে যে কিরমভাবে থাকে না, SiO4 4- ইউনিট মে এক্সিস্ট অ্যাট ডিসক্রিট ইউনিট, মেনি পলিমারিক ইন্টু লার্জার ইউনিটস বাই শেয়ারিং কর্নার্স। মানে আলাদা আলাদা করেও থাকতে পারে, আবার কর্নার শেয়ার করেও থাকতে পারে। এবার বলছে যে অর্থোসিলিকেট, এই সিলিকেটের যে ক্লাসিফিকেশানগুলো, তো অর্থোসিলিকেটের বৈশিষ্ট্যটা কি না, দে কন্টেন ডিসক্রিট SiO4 4- ইউনিটস, তাহলে আলাদা আলাদা করে SiO4 4- ইউনিটগুলো থাকে অর্থোসিলিকেটে। তার এক্সাম্পল কি, জারকন, ZR SiO4, উলেমাইট যেটা ZN2 SiO4। তারপর হচ্ছে পাইরোসিলিকেট। পাইরোসিলিকেটের বৈশিষ্ট্য কি, এক্ষেত্রে বলছে two silicate units are joined by sharing oxygen atom at one corner giving Si2O7 6- units. This is very important. মানে পাইরোসিলিকেটের যদি স্ট্রাকচারাল ইউনিট যেটা বলে সেটা কোনটা হবে, তার মানে Si2O7 6-। সাইক্লিক সিলিকেট বলছে two oxygen atoms per tetrahedron are shared to form ক্লোজ রিং উইথ জেনারেল ফর্মুলা SiO3 হোল এন 2-। তার মানে সাইক্লিক সিলিকেটের জেনারেল ফর্মুলাটাও আমাদের খেয়াল রাখতে হচ্ছে, SiO3 হোল এন 2n-। আর চেন সিলিকেট বলছে যে এটাকে দুভাবে ভাগ করা যায় না, সিম্পল চেন কম্পাউন্ডস একটা,
আর একটা হচ্ছে ডাবল চেন কম্পাউন্ডস, এই দুটো ভাগ থাকে। এবার 2 ডাইমেনশনাল শিট সিলিকেট, সেটা বলছে যে হিয়ার 3 অক্সিজেন অ্যাটমস পার টেট্রাহেড্রন আর শেয়ার্ড, 3টে অক্সিজেন অ্যাটম প্রত্যেকটা টেট্রাহেড্রনে শেয়ার্ড হয়। জেনারেল ফর্মুলাটা খেয়াল রাখবি কি না, Si2O5 হোল n 2n মাইনাস। এক্সাম্পল হচ্ছে 2D শিট সিলিকেটের ট্যাল্ক আর ক্যাওলিন, এই নামগুলো খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে 3D শিট সিলিকেট, 3D শিট সিলিকেটে বলছে হিয়ার অল 4 অক্সিজেন অ্যাটমস আর শেয়ার্ড, এখানে 4টে অক্সিজেন অ্যাটমই শেয়ার্ড হয়। এক্সাম্পল হচ্ছে কোয়ার্টজ, জিওলাইট, ফেল্ডস্পার, ট্রাইডেমাইট, এইগুলো। নেক্সট আমরা চলে আসবো সিলিকন। সিলিকন জিনিসটা কি না, অর্গ্যানো সিলিকন compounds having repeated R2 SiO units held together by SiO-Si linkages, এদেরকে বলা হয় সিলিকন। জেনারেল ফর্মুলাটা সিলিকনের কি না, R2SiO হোল n, R2SiO হোল n। নেক্সট বলছে দে আর ফর্মড বাই হাইড্রোলিসিস অফ অ্যালকিল অর অ্যারিল সাবস্টিটিউটেড ক্লোরোসিলেন্স অ্যান্ড দেয়ার ফার্দার পলিমারাইজেশন। বলছে অ্যালকিল বা অ্যারিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত ক্লোরোসিলেনের আর্দ্র বিশ্লেষণ এবং তাদের পলিমারাইজেশনের মাধ্যমে এই সিলিকন তৈরি করা হয়। এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট, সিলিকন প্রিপারেশনের জেনারেল মেথড কি জিজ্ঞেস করলো হয়তো। তো কীরকম হয় না, RCl তার সঙ্গে SI 300 ডিগ্রি সেলসিয়াস আর কপার দিয়ে হিট করলে এরকম পাওয়া যাচ্ছে R3SiCl, R2SiCl2, RSiCl3। তো এখানে কীরকমভাবে হয়েছে আমরা মেকানিজমগুলো দেখিয়েছি। প্রথমে এই R2SiCl2 ওয়াটার দিলে দুটো Cl এর জায়গায় দুটো OH সাবস্টিটিউটেড হয়েছে, তারপর এটা এরকম পলিমার করছে, ডিহাইড্রেশন হয়ে জিনিসটা এরকম আটকে গেছে। এইভাবেই সিলিকন জিনিসগুলো তৈরি হয়েছে। আচ্ছা, এই জায়গাগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেমন এইগুলো সব জায়গা থেকে, এগুলো থেকে অলরেডি কোয়েশ্চেন এসছে, তাই এগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে। সিলিকন পলিমার চেন ক্যান বি টার্মিনেটেড বাই ইন্ট্রোডিউসিং স্মল অ্যামাউন্ট অফ R3SiCl ইন দ্য মিক্সচার। বললো যে সিলিকন পলিমার চেনকে কীভাবে টার্মিনেট করা যায়, কোন কম্পাউন্ড অ্যাড করে, বললো মানে সিলিকন পলিমার চেনের বৃদ্ধিটা কোন যৌগ যোগ করে রোধ করা যায়। তো সেটা আনসার হবে R3SiCl। R3SiCl কি তৈরি করে, ফর্মস ডাইমার। R2SiCl2 এগুলো মাথায় রাখবি কি তৈরি করে, ফর্মস লিনিয়ার চেন। আর RSiCl3 কি তৈরি করে, ফর্মস ক্রস লিঙ্কড পলিমার। এরকম দেয় যে কোন সিলিকনটা ক্রস লিঙ্ক পলিমার তৈরি করবে, 4টে অপশান দিল। এই সব কটা ইম্পর্টেন্ট ইনফরমেশান আমাদের খেয়াল রাখতে হবে, কম্পিটিটিভের জন্য এই ইনফরমেশানগুলো খুব ইম্পর্টেন্ট। একটা কোয়েশ্চেন বলছে যে হুইচ সাবস্টিটিউটেড সিলেন উইল গিভ রাইজ টু ক্রস লিঙ্কড সিলিকন পলিমার অন হাইড্রোলিসিস। তো এই 4টে অপশান দেওয়া আছে, এইমাত্র আমরা দেখলাম যে এই ক্রস লিঙ্কড পলিমার দিচ্ছে RSiCl3, তাই RSiCl3টা আনসার হলো। নেক্সট বলছে যে ওয়াটার, আর একটা কোয়েশ্চেন, ওয়াটার রিপেলেন্ট ক্যারেক্টারিস্টিক অফ সিলিকন ইজ বিকজ, মানে সিলিকনটা জল বিকর্ষী সিলিকনগুলো কেন। তা প্রথমটা বলছে সিলিকন হ্যাজ নো ভ্যাকেন্ট ডি অরবিটাল ফর নিউক্লিওফিলিক অ্যাটাক বাই ওয়াটার মলিকিউল। নেক্সট বলছে সিলিকন চেন ইজ সারাউন্ডেড বাই অর্গ্যানিক্স সাইড গ্রুপস অ্যান্ড লুকস লাইক অ্যান অ্যালকেন ফর্ম আউটসাইড। এটাই হবে, কারণ এটা হাইড্রোফোবিক পার্ট ওকে ঘিরে থাকে বলে ওয়াটারে সলেবল হতে চায় না। তো বি এর অপশানটাই হবে। তো এইটাই গ্রুপ 14 তোদের NCERT সিলেবাসে যা আছে কার্বন, সেটা পুরোটাই হয়ে গেল। এটাই ভালো করে দেখবি, নোট করে নিবি এবং 3-4 বার শুনবি এবং 3-4 বার লিখে প্র্যাকটিস করবি, তাহলেই দেখবি যা কোয়েশ্চেন আসবে সেটা স্কুলের পরীক্ষা হোক এবং যেই বা নিটে হোক, এই গ্রুপ 14 কার্বন থেকে, তার সঙ্গে কার্বন গ্রুপ 13-13-এর স্ট্রাকচার আর ট্রেন্ডের যে আলাদা দুটো ভিডিও আছে, ওই দুটো ভিডিও দেখে নিস আমাদের চ্যানেল থেকে, যারা দেখিসনি, তাহলেই পুরো ক্লাস 11-এর পি ব্লকটা ইনঅর্গ্যানিকের খুব ভালো গ্রিপে চলে আসবে, দ্যাটস ফর শিওর। তো আশা করি তোরা নতুন কিছু জানলি আমার ভিডিও থেকে, এবং তোদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করিস, বন্ধুদের সঙ্গে শেয়ার করিস, এবং যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করিসনি, তারা ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিস। তাহলে তোদের প্রত্যেক দিন
11-12-এর সায়েন্স রিলেটেড কিছু নতুন নতুন ইনফরমেশান কনসেপ্ট শেখার একটা খুব ভালো সুযোগ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।